যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি স্থগিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব সামলাতে উদ্যোগ নেয়ার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতি মামলা চার্জশিট দাখিল। শেখ হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। যে কোনো ধরনের গুজব পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করে, শিক্ষা উপদেষ্টার মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আর হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, তবে এতে সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করা হবে। সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দেবে। আলোচনার সময় আরও পাওয়া যাচ্ছে, সাময়িক স্থগিতাদেশ দিয়েছে, তাই নিজেদের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যে ঘাটতি কমানোর নানা পদক্ষেপ নিতে পারবে সরকার। ভারতের ভিতর দিয়ে প্রতিবেশী ভুটান, নেপাল ও মিয়ানমার পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বাতিল করায় সমস্যা হবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে বাংলাদেশ, বাড়ানো হবে বাণিজ্যিক সক্ষমতা। আরোপিত হয়েছে, ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা এটা উঠতে আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এর আগে গত রাতে বাংলাদেশ সহ 75 দেশের উপর আরোপ করা বাড়তি শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনের ওপর আরোপ করা 125% শুল্ক বহাল রাখা হয়েছে। এদিকে শুল্কের কার্যকারিতা স্থগিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে 75টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলোর বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। নয়া শুল্ক নীতিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ার পর গত শনিবার জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে 48 ঘন্টার মধ্যে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিতের অনুরোধ জানিয়ে তাকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয়েছে বলে জানিয়েছে দুদক। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। বাকি 16 আসামির মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজুক সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সহ কয়েকজন। রাজুকের যে বিধি বহির্ভূত বিধানগুলো রয়েছে, সেই সমস্ত বিধি বহির্ভূতভাবে তারা কাজ করেছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি,
ইভেন তিনি নিজে আবেদন করেননি, শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি তার পদপদবি ব্যবহার করে এবং তার পদপদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। গণহত্যা 10 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকামা মোজাম্মেল হক, হাসান মাহমুদ, মহিবুল হাসান নওফেল, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, গণহারে সবার নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মাস্টারমাইন্ড, নির্দেশদাতা এবং সরাসরি বর্বরতায় জড়িতদের বিচার করা হবে। জুলাই গণহত্যার 4টি তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে শীঘ্রই চূড়ান্ত রিপোর্ট দেওয়া সম্ভব হবে বলে জানান প্রসিকিউশন টিম। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ প্রতিবাদ ও সংহতি র্যালি করবে জাতীয়তাবাদী দল বিএনপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজা ও রাফা ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেল 4টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও সংহতি র্যালিটি শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে র্যালি। দেশব্যাপী সকল মহানগরও এই কর্মসূচি পালিত হবে। দেশের নাম পরিবর্তন সহ মৌলিক 4টি বিষয় সংস্কার চেয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ। বেলা 12টায় জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের কাছে প্রস্তাবনা জমা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস সহ প্রতিনিধি দল। রিপোর্ট জমা শেষে গণমাধ্যমে কথা বলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। জানান, বাংলাদেশ আত্মশুদ্ধি বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন বাস্তবায়ন ও আনুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট করার প্রস্তাব তুলে ধরেছেন ঐক্যমত্য কমিশনে। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। জানান, পরীক্ষা শেষের 2 মাসের মধ্যে ফলাফল দেওয়ার চেষ্টা করা হবে। সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শনে এসে সব কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় 3,715টি কেন্দ্রে মোট 19,28,181 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। সকাল 10টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করেন শিক্ষার্থীরা। প্রশ্নপত্র সহজ হয় খুশি শিক্ষার্থীরা। ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পেরেছি। পরীক্ষা এক্সাম তো ভালোই দিছে, এখন রেজাল্টের উপর নির্ভর করে, কষ্ট করে তো এক্সাম দিচ্ছি। কোয়েশ্চেনটা ইজি ছিল, বাট এমসিকিউটা একটু হার্ড ছিল। এর আগে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে। 29,28,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। ব্যত্যয় মাঝে মধ্যে ঘটে যায়, সেটা যেন ঘটে।
আগামী 13 মে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। ফজলুল রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডে এবার মোট পরীক্ষার্থী 1,81,904 জন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় 8টি জেলার 269টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। সারা দেশের মতো একযোগে পরীক্ষা শুরু হয় চট্টগ্রামেও। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 1,40,927 জন পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে সতর্ক শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে 1,02,872 জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে 6,782 জন। কেন্দ্র পরিদর্শনের জন্য মাঠে কাজ করছে 6টি অভ্যন্তরীণ ভিজিল্যান্স টিম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হয়েছে নাটোরেও। জেলার 47টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে 21,504 জন শিক্ষার্থী। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 5 আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস পুলিশ ভয় পায় না, তবে কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে অ্যাকশনে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় তার সম্মানে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। পরে সড়ক পথে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না, আগের থেকে অনেক উন্নতি হয়েছে না। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে। এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট। অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে। ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয়, এটা তাদের এই ব্যবস্থা আরো। বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করায় পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর থেকে গার্মেন্টস পণ্য বোঝাই ট্রাকগুলো ফেরত নিয়ে যান রফতানিকারী প্রতিষ্ঠান। এর সুবিধা বন্ধ করায় আশঙ্কা তৈরি হয়েছে ভুটান, নেপাল এবং মিয়ানমারে পণ্য রফতানি নিয়ে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক সজীব নাজির জানান, ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রির পণ্যে কার্পাস ইস্যু করেনি। এতে ওইসব পণ্যবাহী ট্রাক ভারত প্রবেশের অনুমতি দিচ্ছে না। তবে ভারতের অভ্যন্তরে রফতানির উদ্দেশ্যে আসা অন্যান্য রফতানি পণ্যের বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি স্থগিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব সামলাতে উদ্যোগ নেওয়ার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় চার্জশিট দাখিল। শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। যে কোনো ধরনের গুজব পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি করে, শিক্ষা উপদেষ্টার মন্তব্য। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।